হোয়াইট হাউসে সৌদি যুবরাজকে রাজকীয় অভ্যর্থনা। যুক্তরাষ্ট্রে $1 লাখ কোটি বিনিয়োগ করবে রিয়াদ। খাশোগি হত্যাকাণ্ড ইস্যুতে সালমানের পক্ষে ট্রাম্পের সাফাই। লেবাননের শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত 13। গাজায় ইউনো লাইন অতিক্রম করার অভিযোগে 2 ফিলিস্তিনিকে হত্যা। পশ্চিম তীরে গুলিতে আহত আল জাজিরার সাংবাদিক। ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 10। ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন, রেলপথ। শান্তি আলোচনায় অংশ নিতে তুরস্কে জেলেনস্কি। দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর সামরিক মহড়া। তাইপে ঘিরে টোকিও বেইজিং উত্তেজনা। জাপান ভ্রমণে নতুন সতর্কতা জারি শি জিনপিং প্রশাসনের। এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান ভারতের। এসসিও শীর্ষ পর্যায়ের আলোচনায় জয়শঙ্কর। রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক পাকিস্তানের ইসহাকের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। যুক্তরাষ্ট্রে $1 লাখ কোটি মার্কিন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন সৌদি আরবের যুবরাজ। ট্রাম্পের সঙ্গে বৈঠকে মোহাম্মদ বিন সালমান সাফ জানান, ওয়াশিংটনকে খুশি করতে ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছে না রিয়াদ। দ্বিরাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিন সমস্যার সমাধান ছাড়া আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে না রিয়াদ বলেও জানান ক্রাউন প্রিন্স। এ সময় ন্যাটোর বাইরে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু হিসেবে আখ্যা দেন ট্রাম্প। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে অবগত ছিলেন না যুবরাজ সালমান বলেও দাবি করেন তিনি। এক রাজকীয় অভ্যর্থনা। F-35 ও F-15 ফাইটার জেটের প্রদর্শনীর মধ্য দিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হোয়াইট হাউসে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের সৌদির বিনিয়োগ $6,000 কোটি থেকে $1 লাখ কোটি বাড়ানোর অনুরোধ করেন ট্রাম্প, যা তাৎক্ষণিকভাবে মেনে নেন প্রিন্স সালমান। দুই দেশের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সইয়ের পর রিয়াদের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদি আরবকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা করেন ট্রাম্প। আমি শুধু বলতে চাই, আপনার বন্ধু হতে পেরে আমি কতটা সম্মানিত বোধ করছি। $1 ট্রিলিয়ন সেই বিনিয়োগের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আমি অনেক খুশি হয়েছি। এটি একটি দারুণ সংবাদ। তেলের দাম কমলেও সৌদি এই বিনিয়োগ বজায় রাখতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এমবিএস জানান, যুক্তরাষ্ট্রকে খুশি করতে ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছেন না তিনি। সৌদি আরবে কম্পিউটিং শক্তির ব্যাপক চাহিদা রয়েছে এবং আমাদের চাহিদা পূরণের জন্য স্বল্প মেয়াদে প্রায় $50 বিলিয়ন খরচ করব। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে চুক্তি হবে তা নিয়ে দীর্ঘমেয়াদে $100 বিলিয়ন বিনিয়োগের সুযোগ থাকবে। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিক। এই সময় সৌদি যুবরাজের পক্ষ নিয়ে ট্রাম্প দাবি করেন প্রিন্স সালমান এই হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না। এই বিষয়ে এমবিএস জানান, কারো জীবন বিনা কারণে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক এবং এই হত্যাকাণ্ডকে একটি বড় ভুল হিসেবেও আখ্যা দেন তিনি। ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান হলে রিয়াদ আব্রাহাম চুক্তির অংশ হবে বলেও জানান সৌদি যুবরাজ। এছাড়া গাজা পুনর্নির্মাণের সহায়তার কথাও জানান তিনি। পরে ক্রাউন প্রিন্সের সম্মানে নৈশভোজের আয়োজন করেন ট্রাম্প। মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আয়োজনে যোগ দেন ধনকুবের ইলন মাস্ক, তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো, ফিফা প্রেসিডেন্ট সহ আরও অনেকে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এবিসি নিউজের সাংবাদিককে অপমান করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের সময় এ ঘটনা ঘটে। এবিসি নিউজের সাংবাদিক ম্যারি ব্রুস ট্রাম্পকে সৌদি আরবে তার ব্যবসা ও 9/11-এ হামলায় নিহতদের পরিবারের ক্ষোভ নিয়ে প্রশ্ন করায় উত্তেজিত হয়ে যান। এরপরই এবিসি নিউজের লাইসেন্স বাতিল করার হুমকি দিয়ে বলেন এটি একটি ভুয়া সংবাদ মাধ্যম। এছাড়া জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের সংশ্লিষ্টতা নিয়ে সালমানকে প্রশ্ন করায় ট্রাম্প বিষয়টি অস্বীকার করেন। এরপর 97% সময় এবিসি নেতিবাচক সংবাদ প্রচার করে বলে কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট। এই ঘটনার প্রতিক্রিয়ায় ব্লুমবার্গ জানায়, হোয়াইট হাউসে জনগণের হয়ে প্রশ্ন করেও সাংবাদিকদের অপমানের শিকার হতে হয়। যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধবিমান কিনছে সৌদি আরব। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, বিমানটির বিশেষত্ব এটিকে শনাক্ত করা যায় না। সেই সঙ্গে রয়েছে অত্যাধুনিক 360 ডিগ্রির ক্যামেরা।
বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ও উন্নত যুদ্ধবিমান বলেও দাবি নির্মাতা প্রতিষ্ঠানের। বেশ কয়েকদিন ধরেই গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে সৌদি আরবের কাছে মার্কিন সরকারের F-35 যুদ্ধ বিমান বিক্রির খবর। জানা যায় বেশ কয়েক বছর ধরেই এই বিমান কেনার ইচ্ছা প্রকাশ করে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইসরায়েলের বিরোধিতার জন্য এই চুক্তিতে এগোয়নি বাইডেন প্রশাসন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন সৌদি আরবের কাছে 48টি F-35 যুদ্ধ বিমান বিক্রি করবে তার সরকার। লকহিড মার্টিন নির্মিত F-35 মূলত গোপনে হামলাকারী বিমান, যেটিকে কোনো প্রযুক্তির মাধ্যমেই আকাশে শনাক্ত করা সম্ভব নয়। বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান হিসেবে খ্যাত F-35 শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে অদ্বিতীয়। এমনকি প্রতিপক্ষের বিমান হামলা শুরুর আগেই তা প্রতিহত করতে পারে এটি, যা আকাশপথে যুদ্ধে একে শ্রেষ্ঠত্বের আসন দিয়েছে। বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান একে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী, সক্ষম এবং যোগাযোগ বজায় রাখতে পারদর্শী বিমান বলে দাবি করে। এর অত্যাধুনিক অ্যান্টি ডিটেকশন প্রযুক্তি ও 360 ডিগ্রি ক্যামেরা কারো নজরে না এসেই তথ্য জোগাড় করতে পারে। অনুমানের ভিত্তিতে দ্রুত আক্রমণের পরিবর্তে সার্বিক তথ্য বিবেচনা করে অন্যান্য দলের সঙ্গে পরিকল্পনা করে এগোনোর সুযোগ করে দেয় সেনাদের। বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে অস্থিতিশীলতা দেখা দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় সব দেশেরই লক্ষ্য সবচেয়ে আধুনিক অস্ত্র ও শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী হওয়া। বিশেষ করে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের ওঠানামা কোন দিকে গড়াবে তাও নির্ধারণ করবে কোন দেশ সবচেয়ে উন্নত সামরিক বাহিনী ও সমরাস্ত্রের মালিক। অত্যাধুনিক এই যুদ্ধবিমান কেনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারবে সৌদি আরব বলেই ধারণা করা হচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 13 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 জন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির ইন এল হিল ওয়ে শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি সেনারা, যেখানে একটি গাড়িকে লক্ষ্য করা হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় আহতদের এরই মধ্যে স্থানান্তর করা হয়েছে। ইসরায়েলের দাবি, হামলার লক্ষ্য ছিল হামাসের সশস্ত্র সদস্যরা যারা শিবিরে প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছিল। তবে হামাসের দাবি, লেবাননের শরণার্থী শিবিরে কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। গাজায় আবারও ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগে 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। পশ্চিম তীরের তুল কারেমে বিক্ষোভের ভিডিও করার সময় আল জাজিরার ক্যামেরাম্যানকে দুপায়ে গুলি করেছে নেতানিয়াহু বাহিনী। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া মার্কিন শাসনের প্রস্তাব জোর করে ফিলিস্তিনিদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেছে হামাস। ফিলিস্তিনের শাসন ব্যবস্থা ফিলিস্তিনিদের হাতেই থাকতে হবে জানিয়ে দেশটির পাশে দাঁড়িয়েছে চীন। পশ্চিম তীরের তুলকারেমে ইসরায়েলি বাহিনীর নিয়মিত অভিযানের নামে বাড়িঘর ভাঙচুর ও অবরোধের বিরুদ্ধে স্থানীয় ফিলিস্তিনিরা বিক্ষোভ করেন। মঙ্গলবার সেই বিক্ষোভের ভিডিও ধারণ করছিলেন আল জাজিরার চিত্র সাংবাদিক ফাদি ইয়াসমিন। এ সময় তার দুপায়ে গুলি করে নেতানিয়াহু বাহিনী। গাজায় যুদ্ধবিরতির যেন পরোয়াই করছে না দখলদার ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার সাময়িক যুদ্ধবিরতির অধীনে গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রিত অঞ্চল ও ফিলিস্তিনিদের চলাচল অনুমোদিত চিহ্নিত করা ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আরও 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ফিলিস্তিনিরা ওই লাইন স্পর্শ না করলেও নিয়মিত গুলির মুখে পড়ছেন। এদিকে মঙ্গলবার পশ্চিম তীরে একজন ইসরায়েলি নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এছাড়া বেশ কয়েকজন ইসরায়েলি আহত হন। এই ঘটনার ক্ষোভ জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানান, যে কোনো মূল্যে হামাসকে নিরস্ত্র করা হবে। আজ আমরা আরও একটি ফিলিস্তিনি সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়েছে এবং আমরা সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে চাই। তবে এর আগে হামাসকে নিরস্ত্র করা হবে এবং উপত্যকাটিতে যেন আর কখনো বড় ধরনের হুমকি সৃষ্টি হতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব 13-0 ভোটে পাশ হলেও হামাস সহ গাজার বিভিন্ন গোষ্ঠীর দাবি, আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গাজায় মোতায়েন করা মানে অভ্যন্তরীণ শাসনে বাইরের অভিভাবকত্ব চাপিয়ে দেয়া। এতে ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ণ করা হবে। তাদের অভিযোগ, ইসরায়েলি বাহিনীর হামলা, পশ্চিম তীরে প্রতিদিনের সহিংসতা ও দখলদারির মূল কারণগুলো প্রস্তাবে উপেক্ষিত হয়েছে। প্রস্তাব নিয়ে চীনের অবস্থানও পরিষ্কার হয়েছে। ফিলিস্তিনের শাসন ব্যবস্থা ফিলিস্তিনিদেরই করতে হবে বলে দেশটির পাশে দাঁড়িয়েছে চীন। যদিও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাবটিকে দীর্ঘ শান্তিপথের প্রথম সোপান হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, রাষ্ট্রের সংস্কারের প্রসঙ্গ পরে সামলানো যাবে।
মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় 10 জন নিহত হয়েছেন। খার্কিভে 2 শিশুসহ আহত হয়েছেন 32 জন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, রেলপথ সহ অনেক বেসামরিক অবকাঠামো। এদিকে যুদ্ধবন্ধে শান্তি আলোচনার জন্য তুরস্কে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও এই আলোচনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মস্কো। ক্রেমলিনের দাবি, কিয়েভ এখনও আগের শান্তি প্রস্তাবের জবাব দেয়নি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এ ঘটনায় আবাসিক ভবনে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে, বেশ কয়েকজন আহত হয়। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এর আগে দিনিপ্রো অঞ্চলে এক রাতেই 114টি ড্রোন ও একাধিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে মস্কো। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হন। 153টি এলাকায় হামলার কথা জানায় রাশিয়া। এর মধ্যে বেশিরভাগই ছিল জ্বালানি ও শক্তি সরবরাহ সুবিধা। একই দিন মস্কোর 101টি ড্রোন প্রতিহতের দাবি করে কিয়েভ। এদিকে যুদ্ধ চলাকালীন বিষাক্ত পদার্থ নির্গমনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারণে রাশিয়ার কাছ থেকে $4,400 কোটি ক্ষতিপূরণ দাবির পরিকল্পনা করছে ইউক্রেন। ইতিহাসে এই প্রথমবারের মতো যুদ্ধজনিত অতিরিক্ত নিঃসরণের ভিত্তিতে কোনো দেশ আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ দাবি করছে। এর মধ্যেই রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর জন্য তুরস্কে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আঙ্কারায় প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে ন্যায়সঙ্গত শান্তি অর্জনের পথ খুঁজতে চান বলে জানান তিনি। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এ বৈঠকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন বুধবারের শান্তি আলোচনায় রাশিয়া উপস্থিত থাকবে না। মস্কোর অভিযোগ, ইউক্রেন এখনও আগের শান্তি আলোচনায় উত্থাপিত প্রস্তাবের জবাব দেয়নি। পেসকভ জানান, ইস্তাম্বুলে কি আলোচনা হবে রাশিয়া বাইরে থেকেই তা পর্যবেক্ষণ করবে। এ সময় ইউক্রেনকে 100টি রাফায়েল যুদ্ধবিমান দেওয়ার ঘোষণায় ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেন, ভবিষ্যতে প্যারিস তাদের এমন সিদ্ধান্তের জন্য অনুশোচনা করবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কুখ্যাত যৌন নিপীড়ক অ্যাপস্টিন সম্পর্কিত নথি প্রকাশের বিলে মার্কিন কংগ্রেসের অনুমোদন। প্রেসিডেন্ট ট্রাম্পের সইয়ের পরে উন্মোচন করা হবে জনসমক্ষে। দক্ষিণ চীন সাগরে মহড়া চালিয়েছে চীনা নৌবাহিনী। গোলাবর্ষণ, মাইন ধ্বংস, হেলিকপ্টার অভিযান থেকে শুরু করে রসদ যোগান সব ক্ষেত্রেই সক্ষমতা যাচাই করা হয় মহড়াটিতে। যুদ্ধ প্রস্তুতি বাড়াতেই এ মহড়ার আয়োজন বলে জানান নৌ কর্মকর্তারা। নির্ধারিত এলাকায় পৌঁছেই ভাসমান মাইন হুমকি শনাক্ত করে চীনের পূর্ণাঙ্গ সরঞ্জাম সহ হোংহু রসদ জাহাজ সামনের ও পেছনের কামান থেকে সঠিক নিশানায় গুলিবর্ষণ করে মুহূর্তেই ধ্বংস করা হয় সব মাইন। স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ চীন সাগরে এভাবেই মহড়া চালিয়ে যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের সক্ষমতা যাচাই করে চীনা নৌবাহিনী। গোলাবর্ষণ, মাইন ধ্বংস, হেলিকপ্টার অভিযান থেকে শুরু করে সমুদ্রে রসদ যোগান দেয়া সব ক্ষেত্রেই সমন্বিত সক্ষমতা যাচাই হয় এই মহড়ায়। উদ্ধার অভিযানের পাশাপাশি যুদ্ধাবস্থায় খাবার ও অন্যান্য সরঞ্জাম কিভাবে সরবরাহ করা হবে তাও অনুশীলন করেন সেনারা। সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রের বহুমাত্রিক পরিস্থিতি তুলে ধরা হয় মহড়ায়। চীনা নৌ কর্মকর্তা শিয়েলং জানান, এই অনুশীলন নৌ সদস্যদের সমুদ্র সমন্বয় দক্ষতা বাড়িয়েছে। মহড়ায় কমান্ডারদের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হয়েছে। নতুন যোগ দেওয়া নাবিকদেরও দ্রুত যুদ্ধ প্রস্তুতির জন্য নিজেদের তৈরি করতে এই অনুশীলন সহায়তা করেছে বলে জানান তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। তাইওয়ানের কাছে প্রায় $70 কোটি নাসামস ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের ঘোষণা অনুযায়ী RTX নির্মিত মধ্যম পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নাসামস ইউনিট কেনার জন্য প্রায় $69.9 কোটি চুক্তি হয়েছে, যা 2031 সালের ফেব্রুয়ারিতে সরবরাহ করা হবে। ইউক্রেনে রাশিয়ার হামলা প্রতিহত করতে ব্যবহৃত এই সিস্টেম তাইওয়ানের জন্য সম্পূর্ণ নতুন। ইন্দো প্যাসিফিক অঞ্চলে এখন পর্যন্ত এটি শুধু অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার কাছে রয়েছে। এক সপ্তাহের ব্যবধানে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এটি দ্বিতীয় অস্ত্র চুক্তি। চীনের চাপ মোকাবিলায় সামরিক সক্ষমতা বাড়াতে তাইওয়ান নিজস্ব সাবমেরিন নির্মাণ সহ বড় ধরনের আধুনিকায়ন কর্মসূচি চালাচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ পর্যায়ের বৈঠকে জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাইডলাইন বৈঠকও করেন তিনি। অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলাদা বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সভাপতিত্বে 2 দিনব্যাপী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য রাষ্ট্রের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক শুরু হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে সংগঠনটির সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি এসিওর অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনীতি, বাণিজ্য ও জ্বালানির ইস্যুতে ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন। এদিন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে আলাদা বৈঠক করেন পুতিন। বৈঠকে লি কিয়াং জানান, চীন রাশিয়ার সঙ্গে বিনিয়োগ, জ্বালানি, কৃষি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা গভীর করার জন্য প্রস্তুত। তিনি রাশিয়ার বাজারে উচ্চমানের কৃষি ও খাদ্যপণ্য আমদানি বৃদ্ধির আহ্বান জানান। এদিকে রুশ প্রধানমন্ত্রী জানান, রাশিয়া চীনের যৌথ কৌশলগত অংশীদারিত্ব অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে। তিনি রাশিয়ায় চীনা ব্যবসার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে প্রস্তুত থাকার কথা জানান। এছাড়া এসসিওর প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করতে চীন রাশিয়ার ঘনিষ্ঠ সমন্বয়ের গুরুত্ব উল্লেখ করেন। এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানকে সতর্ক করে বলেন, সন্ত্রাস, বিচ্ছিন্নতা ও উগ্রবাদ মোকাবিলার জন্যই সাংহাই কোঅপারেশন প্রতিষ্ঠিত হয়েছিল। সন্ত্রাসবাদকে কোনোভাবেই ছাড় না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। মূল বৈঠকের পাশাপাশি পুতিনের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন জয়শঙ্কর। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ল্যাভরভ বৈঠকে বলেন, পাকিস্তানের সঙ্গে অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ায় রাশিয়ার নীতির অন্যতম অগ্রাধিকার। তিনি জানান, তাদের সম্পর্ক আরও গভীর হচ্ছে। ইসহাক দারও কূটনৈতিক আলোচনার মাধ্যমে এসসিওর সাম্প্রতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বয় আরও শক্তিশালী করার ওপর জোর দেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। স্টিল টেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভেনেজুয়েলায় হস্তক্ষেপ করলে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, হুঁশিয়ারি প্রেসিডেন্ট মাদুরোর। যুদ্ধ নয়, কূটনীতির পথেই হাঁটতে চায় কারাকাস। যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত জেফ্রি অ্যাপস্টিনের সব নথি প্রকাশে অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। প্রতিনিধি পরিষদের নথি উন্মুক্ত করার পক্ষে বিপুল সমর্থন মেলে। একই সঙ্গে সিনেটেও বিলটি সর্বসম্মতিতে পাশ হয়। প্রেসিডেন্ট ট্রাম্প সই করলে 30 দিনের মধ্যেই জনসমক্ষে আসবে বহু বছর ধরে আটকে থাকা অ্যাপস্টিন ফাইল। স্থানীয় সময় মঙ্গলবার কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টিনের সব নথি প্রকাশে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে 427/1 ভোটে বিপুল সমর্থন মেলে। একই সঙ্গে সিনেটেও সর্বসম্মতিতে এপস্টিন ফাইল প্রকাশের ঘোষণা দেয়। 2 চেম্বারের অনুমোদনের পর বিলটি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসে যাবে প্রেসিডেন্ট ট্রাম্পের সইয়ের জন্য। সই হওয়ার পর থেকেই 30 দিনের মধ্যে সব নথি উন্মুক্ত করার বাধ্যবাধকতা কার্যকর হবে। সিনেট মেজরিটি লিডার জন থুন সিএনএনকে জানিয়েছেন, এর মাধ্যমে বহু বছর ধরে আটকে থাকা এপস্টিন তদন্তের অন্ধকার অধ্যায় উন্মোচনের প্রক্রিয়া সম্পন্ন হবে। নথিতে কার নাম আছে, কোন তথ্য সামনে আসবে, এ নিয়ে ওয়াশিংটনে চলছে তীব্র জল্পনা কল্পনা। এদিকে ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, বছরের পর বছর প্রাতিষ্ঠানিক ধোঁকার শিকার তারা। এপস্টিন কিভাবে ক্ষমতাবান নেটওয়ার্কের আড়ালে সুরক্ষা পেয়েছেন সেটি প্রকাশ পাওয়াই এখন তাদের প্রধান দাবি। ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে কংগ্রেসওম্যান মার্জরি টেলর গ্রিন বলেন, এপস্টিন ইস্যু ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন বা মাগা মুভমেন্টকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। নিজ দলের সমর্থকদের প্রতি ট্রাম্পও বিলটির পক্ষে ভোট দিতে আহ্বান জানান। যদিও কয়েক সপ্তাহ আগে তিনি অভিযোগ করেছিলেন, ডেমোক্রেটরা বিষয়টিকে রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করতে ব্যবহার করছে। গত সপ্তাহে 20,000 পৃষ্ঠার নতুন নথি প্রকাশ পেয়েছে, যার কিছুতে ট্রাম্পের নামও উঠে আসে। ট্রাম্প অবশ্য বারবার জানিয়েছেন, অনেক বছর আগেই তিনি এপস্টিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এবং কোনো অপকর্মে তার সংশ্লিষ্টতা নেই। ইয়াসিন মোহাম্মদ জিসান। অঞ্চলীয় শহর ওয়াইটায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার রাতে শহরের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল বাহিনী। স্থানীয় গণমাধ্যম জানায়, আগুনে 170টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি এ ঘটনায় শহরের একটি অংশের 350টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
115টি পরিবারের 175 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দমকল বাহিনী জানায়, আগুন নিকটবর্তী পাহাড়ে ছড়িয়ে পড়ায় পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ভেনেজুয়েলায় হস্তক্ষেপ করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সোমবার টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্পের আশপাশের কিছু মহল তাকে যুদ্ধের দিকে এগোতে উস্কানি দিচ্ছে। তারা চায় ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করুক। মাদুরো জানান, ওয়াশিংটনের সঙ্গে মুখোমুখি সংলাপে প্রস্তুত কারাকাস। যুদ্ধ নয়, কূটনীতির পথেই হাঁটতে চান তারা। এর আগে গত রোববার ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার সঙ্গে আলোচনার সম্ভাবনা আছে, কারণ তারা কথা বলতে চায়। তবে পরে তিনি ইঙ্গিত দেন, ভেনেজুয়েলাকে ঘিরে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও বিস্তারিত কিছু বলেননি তিনি। পর্যায়ে শুরু হয়েছে তহবিল গঠন ও জলবায়ু অর্থায়ন নিয়ে আলোচনা। অভিযোজন প্রক্রিয়া ও ক্ষয়ক্ষতির ক্ষেত্রে সমপরিমাণ অর্থ আদায়ের সোচ্চার এখন বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশের প্রতিনিধিরা। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, উল্লেখযোগ্য পরিমাণ অনুদান পাওয়ার বিষয়টি নির্ভর করছে তহবিল প্রস্তাবনা ও দর কষাকষির ওপর। আর সম্মেলনের শেষ পর্যায়ে এসে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়নে আশার আলো দেখছেন সরকারি প্রতিনিধিরা। ব্রাজিলের কপ সম্মেলন থেকে বিস্তারিত প্রসূন আশিসের রিপোর্টে। বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রথম পর্যায়ে স্বল্পোন্নত ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে দেয়া প্রস্তাবনার উপর আলোচনা শেষে এখন চলছে তহবিল গঠন ও অর্থায়ন বিষয়ে আলোচনা পর্যালোচনা। 2015 সালের প্যারিস চুক্তি অনুযায়ী কপ প্রেসিডেন্ট আন্দ্রে কোরেয়া দুলাগোর নেতৃত্বে অর্থায়ন সংক্রান্ত এই আলোচনায় যুক্ত হয়েছে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো। অভিযোজন প্রক্রিয়ায় এ পর্যন্ত প্রতিশ্রুতির মাত্র 3% অর্থ পাওয়া গেলেও লস অ্যান্ড ড্যামেজে এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো অর্থ আসেনি জানিয়ে জলবায়ু বিশেষজ্ঞরা বলেন, উভয় ক্ষেত্রে সমপরিমাণ অর্থায়নের দাবিতে সোচ্চার বাংলাদেশ সহ এসব দেশের প্রতিনিধিরা। শুরুতে আশাহত হলেও শক্ত দর কষাকষির ফলে কপ প্রেসিডেন্টের নেতৃত্বে অর্থায়ন বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তারা। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তারা ফান্ডিং রিকোয়েস্টের একটা লঞ্চ করেছে, ফান্ড ফর রেসপন্ডিং লস অ্যান্ড ড্যামেজ। তারা 5 to 20 মিলিয়ন USD ফান্ডিং রিকোয়েস্ট করতে পারবো ডেভেলপিং কান্ট্রি। এখন আমাদের ডেভেলপিং কান্ট্রির উপর এটা চলে আসে যে আমরা কত ভালো ফান্ডিং প্রপোজাল দিতে পারছি, কত ভালো আমাদের লস অ্যান্ড ড্যামেজ সেটা তুলে ধরতে পারছি। LDC কান্ট্রি, যার মধ্যে বাংলাদেশ এখনো আছে, কেবলমাত্র 3% অর্থ পেয়েছে অ্যাডাপ্টেশন কাজ করার জন্য। বাস্তব ক্ষেত্রে অ্যাডাপ্টেশনের জন্য অত্যন্ত সামান্য ফান্ড ক্ষতিগ্রস্ত দেশগুলি পাচ্ছে, যেটা খুবই উদ্বেগের বিষয়। এদিকে শেষ মুহূর্তে অভিযোজন প্রক্রিয়ায় অর্থায়ন বাড়ানোর পাশাপাশি জলবায়ুর পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ভালো ফল আসবে বলে জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব AKM সোহেল। অ্যাডাপ্টেশনের ফান্ডটাকে আরো বাড়ানো, আমাদের বাংলাদেশে যেরকম 32% হচ্ছে অ্যাডাপ্টেশন ফান্ড, 58 হচ্ছে মিটিগেশন, 10% কস্ট কাটিং, কিন্তু আমরা চাই যে অ্যাডাপ্টেশন ফান্ডটা আরো বাড়াতে। আমাদের এখানে $150 বিলিয়ন একটা ডিমান্ড ছিল যে অ্যাডাপ্টেশন ফান্ড গ্লোবালি, তো সেই জায়গাটাতে আশা করা যায় কাছাকাছি একটা ফিগার হয়তো আমরা পেতে পারি। বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষ পর্যায়ে এসে ক্ষতিপূরণ আদায়ে দর কষাকষি আরও জোরালো করছে স্বল্পোন্নত ও ক্ষতিগ্রস্ত দেশগুলো। সেক্ষেত্রে সরকারের পাশাপাশি বাংলাদেশের বেসরকারি সংস্থাগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ব্রাজিলের বেলেমে আয়োজিত জলবায়ু সম্মেলন থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। চীনের সাংহাই ওয়াইল্ড লাইফ পার্কে জন্ম নেয়া 2 পান্ডা শাবকের নামকরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশেষ এই অনুষ্ঠানে জানানো হয় মেয়ে শাবকের নাম চিয়ান রান আর ছেলের নাম চিয়ান ই। প্রকৃতি ও উৎকর্ষের প্রতীকী অর্থে রাখা এই নামগুলো পার্ক জুড়ে এনে দিয়েছে উৎসবের আমেজ। জন্মের পর থেকে দ্রুত বৃদ্ধি পাওয়া এই ক্ষুদে পান্ডা দুটি পার্কে দর্শকদের মন কেড়েছে। মাত্র 88 দিন বয়সেই চীনের সাংহাই ওয়াইল্ড লাইফ পার্কের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই 2 পান্ডা শাবক। জন্মের সময় একটি শাবকের ওজন ছিল 200 গ্রাম আর তার ছোট ভাইয়ের 160 গ্রাম। এখন দুটোই সুস্থভাবে বেড়ে ওঠে 4 কেজির বেশি ওজনের হয়েছে। 2 পান্ডা শাবকের বিশেষ নামকরণ অনুষ্ঠানে হাজির হন দর্শনার্থী ও পার্ক কর্মকর্তারা। মেয়ে শাবকের নাম চিয়ান রান আর ছেলের নাম রাখা হয় চিয়ান ই। মা পান্ডা চিয়ান জিনকে ঘিরেই মূল আয়োজন। চিয়ান রান নামের রান বলতে প্রকৃতিকে বোঝায়, আর চিয়ান ই নামের ই উৎকর্ষ ও সেরা হওয়ার প্রতীক। এভাবে 2 শাবকের নামেও ফুটে উঠেছে সাংস্কৃতিক তাৎপর্য। নামকরণকে ঘিরে পার্কের দোকানগুলোতে প্রদর্শিত হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্যও। দর্শনার্থীরা যমজ শাবকদের বিভিন্ন দৃশ্য দেখার পাশাপাশি এসব পণ্য উপভোগ করছেন।
পার্ক কর্তৃপক্ষ বলছেন এই নামকরণ অনুষ্ঠানে পান্ডা সংরক্ষণ নিয়ে মানুষের আগ্রহ আরও বাড়াবে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হোয়াইট হাউসে সৌদি যুবরাজকে রাজকীয় অভ্যর্থনা। যুক্তরাষ্ট্রে $1 লাখ কোটি বিনিয়োগ করবে রিয়াদ। খাশোগি হত্যাকাণ্ড ইস্যুতে সালমানের পক্ষে ট্রাম্পের সাফাই। লেবাননের শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত 13, গাজায় ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগে 2 ফিলিস্তিনিকে হত্যা। পশ্চিম তীরে গুলিতে আহত আল জাজিরার সাংবাদিক। এবং ইউক্রেনের রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 10, ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন, রেলপথ। শান্তি আলোচনায় অংশ নিতে তুরস্কে জেলেনস্কি। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইরান। ধন্যবাদ রাইসা। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।